আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা সমাধান করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আমরা সমাধান করছিলাম। আমরা আজকের ক্লাসে সমাধান করব আমাদের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়েরই অনুশীলনীর 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা দেখব আমাদের প্রশ্নে কি বলেছে রাহা ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের জুন 2017 সালের কতিপয় লেনদেন নিম্নরূপ। আচ্ছা, কতিপয় লেনদেন কি কি দেওয়া আছে? ব্যবসায়ে মূলধন আনায়ন, এটা একটা কি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, এটা কি একটা মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, তাই না? এটা কি আমার জন্য মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, তাই না? আচ্ছা, বাট্টা এরপর কি পণ্য ক্রয় আমার জন্য কি একটা মুনাফা জাতীয় ব্যয়, বাট্টা প্রাপ্তি এটা আমার জন্য কি একটা মুনাফা জাতীয় আয়, যেহেতু এই একটা রেগুলার ঘটে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা আমার জন্য কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন যন্ত্রপাতি ক্রয়, তাই না? তার মানে কি আমি যন্ত্রপাতি দিয়ে দিছি, যন্ত্রপাতি কি হয়েছে আমার কাছ থেকে অন্য কোথাও চলে গেছে, তার মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে, মূলধন জাতীয় প্রদান। এই মূলধন জাতীয় কি প্রদান। এরপরে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি কত? 1 2 3 4 5, 5 নম্বর লেনদেনটা, তাইলে 1 2 3 4 5। হ্যাঁ, বিনিয়োগের সুদ প্রাপ্তি কত টাকা? বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা। এই বিনিয়োগের সুদ প্রাপ্তি কত? 40,000 টাকা। এখানে আবার বলে দিছে বিনিয়োগের সুদ প্রাপ্তি যার 50% আবার 2016 সালে। ভাইয়া আমি অঙ্ক করতেছি 2017 সালে। 2017 সালে আমি বিনিয়োগের সুদ পাইছিলাম কত টাকা? 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। এই 40,000 টাকার মধ্যে 50% হচ্ছে 2016 সালের। তাহলে বাকি 50% কার? বাকি 50% হচ্ছে 2017 সালের। তার মানে এই 40,000 টাকার মধ্যে 20,000 টাকা হচ্ছে 2016 সালের, আর বাকি 20,000 টাকা হচ্ছে আমার 2017 সালের, তাই না? আচ্ছা, আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ এটা একটা মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা একটা মুনাফা জাতীয় আয়। আচ্ছা, আমদানি শুল্ক পরিশোধ এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় এটা কি একটা মূলধন জাতীয় ব্যয়। ফ্রিজ যদি আমি কিনি আমার কাছ থেকে টাকা চলে গেছে এই জন্য ব্যয়, এবং ফ্রিজ এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি, তার কারণ এটার ফলে আমি টাকা পাইছি এবং আমি টাকা পাইলে ওটা আমার জন্য প্রাপ্তি হয়। যদি আমি দীর্ঘমেয়াদী টাকা পাই তাহলে দীর্ঘমেয়াদীটাই আমার জন্য মূলধন জাতীয় লেনদেন। পণ্য বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয়। বীমা সেলামি একটা মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ সেলামি একটা মুনাফা জাতীয় আয়। কিন্তু কি বলছে? শিক্ষানবিশ সেলামি যার 75% গত বছরের, তাহলে শিক্ষানবিশ সেলামি কত আছে ভাইয়া? 1 2 3 কত? 40,000 টাকার 1 2 3 4 ইন্টু 75%, তার মানে প্রায় 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা। খেয়াল করো, বীমা সেলামি এর মধ্যে 30,000, 1 2 3 4 30,000 টাকা হচ্ছে গত বছর মানে অঙ্কটা 2017, তার মানে 2016 সালে। আর বাকি 10,000 টাকা 2017 সালের, এটা হচ্ছে আমার জন্য এই বছরের আয়, তাই না? আচ্ছা, পুরাতন কম্পিউটার বিক্রয় এটা আমার জন্য কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণের সুদ প্রদান আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। সোজা হিসাব, আমি এমন কোন একটা লেনদেন পাইলাম যেটার উপযোগিতা, যেটা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরের কম, তাহলে সেটা মুনাফা জাতীয়। এমন করে একটা লেনদেন পাইলাম যেটার উপযোগিতা, যেটা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরের বেশি, তাহলে সেটা মূলধন জাতীয়।
ভাইয়া লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের কম হইলেই কি মুনাফা জাতীয়, লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের বেশি হইলে সেটা মূলধন জাতীয়। 1 বছরের বেশি মূলধন জাতীয়, 1 বছরের কম সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তাই না? ওকে, তাহলে আমরা এইটুকু যদি ভালো করে বুঝে ফেলি, তাহলে এখন দেখো আমাকে কি বলছে, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ক নম্বরে, মূলধন জাতীয় ব্যয় আমি তো বের করছি, মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা একটা মূলধন জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, এরপরে আর কি, এই যে আরেকটা আছে ব্যবসায় ব্যবহারের জন্য ফ্রিজ ক্রয়, এটা আমার জন্য কি একটা মূলধন জাতীয় ব্যয়। আমার কাছে মনে হয় না যে এই দুইটা ছাড়া আমার আর কোনো কিছু আছে। এক হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আর ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, এই দুটো যোগ করে দিলে আমার ক নম্বর প্রশ্নের উত্তর চলে আসবে। খ নম্বর প্রশ্নে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ বের করতে বলছে, তাই না? তাহলে এই যে একটা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, তারপরে হচ্ছে আবার দেখো এই যে মুনাফা জাতীয় আয়, তারপরে এই যে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয়, বিক্রয়টা মুনাফা জাতীয় আয়, বিমা সেলামি মুনাফা জাতীয় ব্যয়, তবে শিক্ষানবিশ সেলামি, সেলামি মানে আমি টাকা পাইছি, মুনাফা জাতীয় আয়, কম্পিউটার এটা আসবে না, ঋণের সুদ এটা আসবে। তাহলে কোনটা কোনটা মূলধন জাতীয়, কোনটা কোনটা মুনাফা জাতীয় আমি প্রশ্নের শুরুতেই একবার আইডেন্টিফাই করে নেওয়ার ফলে আমার জন্য এখন আইডেন্টিফিকেশনটা সহজ হচ্ছে, এখন আমার কাছে আইডেন্টিফিকেশনটা কি অনেক বেশি সহজ হচ্ছে। তো যেটা যেখানে আছে ওইখানে লিখে দিব। চলতি আর বকেয়ার যে ঝামেলাটা আছে সেটা হচ্ছে আমি যত টাকা খরচ করছি পুরোটাই আমার জন্য প্রদান, যত টাকা আমি পাইছি পুরোটাই আমার জন্য প্রাপ্তি। এই প্রাপ্তি প্রদানের মধ্যে যতটুকু টাকা বা যতটুকু অংশ আমি চলতি বছরের জন্য পাইছি ওইটা মুনাফা জাতীয় আয়, যেটা চলতি বছরের জন্য দিছি ওইটা মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। কথা কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাইলে আমরা কিন্তু তাহলে ভাই খ নাম্বারটাও খুব সুন্দর করে করে ফেলতে পারলাম। গ নাম্বারে কি বলছে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই জায়গায় খেয়াল করে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে। মূলধন জাতীয় প্রাপ্তি আছে ব্যবসায় মূলধন, এটা আছে কি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, এটা কি, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে আর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে, যে আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, মূলধন জাতীয় প্রাপ্তি। আর কি কোনো কিছুতে মূলধন জাতীয় প্রাপ্তি আছে? না, আর কোনো মূলধন জাতীয়, ও এই যে আছে, এই যে আছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। এই তিনটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রদান কি, যা আছে সব, শুধুমাত্র এই জায়গার মধ্যে যে একটা কাহিনী হয়েছিল মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তির, এইখানে মুনাফা জাতীয় প্রাপ্তির এইখানে দুইটা কাহিনী কি ছিল, একটা শিক্ষানবিশ সেলামি এটাও আয়, আর একটা কি ছিল বিনিয়োগের সুদ এটাও আয়। যেহেতু আমাকে প্রাপ্তির পরিমাণ বলছে, আমি যত টাকা পাইছি পুরোটাই আমার জন্য প্রাপ্তি ছিল, যত টাকা পাইছি পুরোটাই কি আমার জন্য প্রাপ্তি ছিল, তাই না? তাহলে এই যে দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এইখানে এই দেখাবে সবার প্রথমে আমি সম্পদ বের করছি, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করছি, দুইটা লেনদেন ছিল আমরা দুইটাই লিখলাম। এরপরে ভাই দেখো এই যে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয় থেকে বিগত বছরের দুইটা পার্সেন্টেজ আকারে বাদ দিয়ে দিচ্ছি, বাদ কেন দিচ্ছি ব্যাখ্যাও দিয়ে দিলাম। এরপরে দেখো এইখানে আমার মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে কোনো বাদ দেওয়া দেই নাই, সবগুলা লিখতে হবে, তো আমি এখানে সবগুলাই কিন্তু লিখছি। তার মানে চতুর্থ অধ্যায়টা আসলে আমি মানে আর কি বোঝাবো, আর কি করাবো তোমরা আমাকে বলো। চতুর্থ অধ্যায়টা করার জন্য আমাদেরকে একটু বেসিক নলেজটা মুখস্থ থাকা লাগবে, কোনটা আমার জন্য মূলধন জাতীয় লেনদেন, কোনটা আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন, কোনটা আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। এই জিনিসগুলো মুখস্থ থাকলে আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই করা যায়। এরপরে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে যারা যারা করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের মন মতো হোক, সাফল্যমণ্ডিত হোক, তোমরা তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।